আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই নতুন আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাসটি একটু স্পেশাল, বলতে পারো আজকের ক্লাসটি একটু ব্যতিক্রম, কারণ আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়টি হচ্ছে গত 1 অক্টোবর 2021 শিক্ষাবর্ষের ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই ক ইউনিটের ভর্তি পরীক্ষার ইংরেজি পোরশন, ইংরেজি অংশের যে 15টি প্রশ্ন, এই 15টি প্রশ্নের সঠিক ব্যাখ্যা সহ উত্তর বের করার চেষ্টা করব আজকে আমরা। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করি। দেখো, এখানে 6টি প্রশ্ন লেখা আছে। তোমরা জানো যে ইংরেজি অংশে 15টি প্রশ্ন থাকে। এই 15টি প্রশ্নের মধ্যে আমরা এই প্রথম যে 6টি প্রশ্ন, এই 6টি প্রশ্নের আগে ব্যাখ্যা সহ উত্তর বের করার চেষ্টা করি। দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে। 1 নম্বর প্রশ্নে বলতেছে, ড্যাশ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স all predatory animals are said to have been kept within bounds। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফর টুরে অর্থাৎ ইংরেজি ফার্স্ট পাওয়ার বইয়ের একটা প্যাসেজ আছে, দ্য লেজেন্ড অফ গাজী। দ্য লেজেন্ড অফ গাজী থেকে এই সেন্টেন্সটি এসেছে বা এই ফিল ইন দ্য গ্যাপটি এসেছে। দেখো, ড্যাশ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, এই যে কমার পূর্বে যে অংশটুকু আছে, এটা একটা ফ্রেজ। এটা একটা ফ্রেজ। এখানে অপশানে আছে হেন্স, হাউবার, ইন অ্যাডিশন টু, বিকজ অফ। এই 4টা অপশানের মধ্যে দেখো, হেন্স এবং হাউবার সাধারণত কোথায় বসে? ক্লোজের পূর্বে বসে, কারণ এই দুটো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন মানে সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে বসে। ইন অ্যাডিশন টু আর বিকজ অফ, এই দুটা ফ্রেজের পূর্বে বসতে পারে। সাধারণত এই দুটা বসে ক্লোজের পূর্বে। হেন্স অর্থ কি? কারণে, একটা হওয়ার কারণে আর একটা। যেমন যদি আমরা বলি, মনে করো আই ওয়েন্ট হেন্স ইউ কেম। আই ওয়েন্ট, আমি চলে গিয়েছিলাম, এ কারণে তুমি এসেছিলে। এই যে একটি কাজ হওয়ার কারণে আরেকটি। হেন্সের ব্যবহার, হাওয়ার যা হোক, এটাও একটা ক্লোজের শুরুতে বসে। তাহলে এই দুটো হওয়ার সম্ভাবনা কম। এখন হইতে পারে ইন অ্যাডিশন টু, হইতে পারে বিকজ অফ, কারণ ইন অ্যাডিশন টু আর বিকজ অফ এই দুটি ফ্রেজের পূর্বে বসে, কারণ এটা একটা ফ্রেজ। এখন দেখো, এই যে ইন অ্যাডিশন টু, আমি একটু মুছে ফেলি। দেখো, এই যে ইন অ্যাডিশন টু, এরপর সাধারণত একটা নাউন বসে। ইন অ্যাডিশন টু প্লাস নাউন। একটা কথার সঙ্গে আর একটা কথা সংযুক্ত করতে, একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় সংযুক্ত করতে ইন অ্যাডিশন টু, এই যে ইন অ্যাডিশন টু এইটা ব্যবহৃত হয়। যেমন আমরা যে একটা উদাহরণ লিখি যে ইন অ্যাডিশন টু ক্রিকেট আই প্লে ফুটবল অলসো। জায়গা কম, একটু সংক্ষেপে লিখি, তোমরা বুঝে নাও। ইন অ্যাডিশন টু ক্রিকেট আই প্লে ফুটবল অলসো। দেখো আমি কি বললাম, ইন অ্যাডিশন টুর পর একটা নাউন বসে। দেখো এখানে ইন অ্যাডিশন টুর পরে কি বসছে? একটা ক্রিকেট নাউন। তাহলে ইন অ্যাডিশন টু ক্রিকেট আই প্লে ফুটবল। ইন অ্যাডিশন টু ক্রিকেট আই প্লে ফুটবল মানে আমি ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলি। তাহলে কি একটা কথার সঙ্গে আর একটা কথা যুক্ত করতে, এই যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা। ইন অ্যাডিশন টু ক্রিকেট, ক্রিকেট খেলার পাশাপাশি আই প্লে ফুটবল অলসো, আমি ফুটবলও খেলি। আমি ফুটবলও খেলি, ক্রিকেটও খেলি। তার একটা কথার সঙ্গে আর একটা কথা সংযুক্ত করতে ইন অ্যাডিশন টু ব্যবহৃত হয়। দেখো তো এখানে কি সে অর্থে ব্যবহৃত হয়েছে? না, সে অর্থে ব্যবহৃত হয়নি, কারণ এটা কারণ বুঝাচ্ছে। ড্যাশ ইজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার সতর্ক উপস্থিতির কারণে অল প্রিডেটরি অ্যানিমেলস, সকল শিকারী প্রাণী কি হয়েছিল? একটা সীমার মধ্যে ছিল, তারা বাধ্য হয়ে গিয়েছিল। তার উপস্থিতির কারণে, কারণ বোঝাচ্ছে। আর বিকজ অফ ফ্রেজের পূর্বে বসে অ্যাজ এ কজ, কারণ হিসাবে। তাহলে এখানে উত্তরটা কি? এখানে উত্তরটা হচ্ছে বিকজ অফ। এ নাম্বার উত্তর হচ্ছে বিকজ অফ। আসো 2 নম্বরে, কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই হ্যাড এ কার। তোমরা ভালো মতোই বুঝতে পারতেছো যে এই ইফ আই হ্যাড এ কার এটা কি? এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল। আর এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কারণ সেকেন্ড কন্ডিশনালে কমার পূর্বের অংশের গঠন কি? ইফ প্লাস পাস্ট সিম্পল। এখানে হ্যাড কিন্তু মূল ভার্ব, হ্যাড কিন্তু হেল্পিং ভার্ব নয়। যদি হ্যাড হেল্পিং ভার্ব হইতো তাহলে একটা মূল ভার্ব থাকতো, সেক্ষেত্রে হতো পাস্ট পারফেক্ট। কিন্তু এটা কিন্তু হ্যাড এখানে মূল ভার্ব, তার মানে এটা কি? ইফ প্লাস পাস্ট সিম্পল।
এটা সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনে কমার পরবর্তী অংশের গঠন কি? সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট অথবা শুড অথবা উড। দেখো তো, সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট অথবা শুড অথবা উড, এই যে উড আছে, এরপরে কি V1 ভার্বের V1 ফর্ম। তাহলে সেকেন্ড কন্ডিশন কমার পূর্বে হয় ইফ প্লাস পাস্ট সিম্পল, আর কমার পরে হয় সাবজেক্ট, এরপরে কুড মাইট শুড উড যে কোনো একটা, এরপরে মূল ভাবের প্রেজেন্ট সিম্পল ফর্ম প্লাস অতিরিক্ত অংশ। দেখুন সাবজেক্টের পর উড আছে, এখানে কিন্তু সাবজেক্টের পর উড হ্যাভ আছে, এটা থার্ড কন্ডিশনের গঠন, এটা হবে না। এখানে সাবজেক্টের পরে কুড মাইট শুড উড কিছু নাই, এটাও হবে না। এখানে উডের পরে হ্যাভ আছে, থার্ড কন্ডিশনের গঠন, এটাও হবে না। তাহলে এটাও হবে না, এটা হবে না, এটা হবে না। দেখো ডি নাম্বার শুধু এই গঠনের সঙ্গে মিল আছে, ইফ প্লাস পাস্ট সিম্পল, এখানে সাবজেক্টের পরে কুড মাইট শুড উড। তাহলে 2 এর উত্তর হচ্ছে ডি নম্বর। একটু মুছে ফেলি। দেখো 3 নাম্বার, কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য অর্গানাইজেশন হেল্পস ড্যাশ ইল্ডারলি। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ইল্ডারলি বয়োজ্যেষ্ঠরা, এটা কি? এটা এই শব্দটা মূলত অ্যাডজেক্টিভ, ইল্ডারের সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, এটা অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, তার মানে কি এটা নো আর্টিকেল হবে? না, উত্তর কিন্তু নো আর্টিকেল নয়। উত্তর কোনটা? এটা এখানে উত্তর হচ্ছে এ নাম্বার। কারণ আমাদের একটা সূত্র আছে যে নাউন, এই নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে, তাই না? তাহলে নাউনের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে? হ্যাঁ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসতে পারে। যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল বসে, তাহলে সেটা কি হয়ে যায়? সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটা কিন্তু সিঙ্গুলার, সংক্ষেপে লিখলাম। নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটা সিঙ্গুলার, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসলে সেটা কি? প্লুরাল। যদি আমরা দুটো উদাহরণ লিখি, যেমন হি ইজ এ পোর ম্যান, হি ইজ এ পোর ম্যান। দেখো এখানে পোরের পূর্বে আর্টিকেল বসেছে এ, নাকি ম্যানের পূর্বে আর্টিকেল বসেছে? এই আর্টিকেলটা কার জন্য? আর্টিকেলটা কিন্তু মূলত ম্যানের কারণে, ম্যানের কারণে হচ্ছে এ ম্যান, একজন মানুষ, সিঙ্গুলার। এই যে নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু যদি অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, যেমন ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, ডোন্ট লাভ অ্যাট দ্য পোর। দেখো এখানে কি পোর একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে কি বসে আছে? দাটা কি? আর্টিকেল। আমি কি বলেছি? অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল হয় সেটা প্লুরাল হয়। ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, এখানে পোর বলতে কি একটা গরিব মানুষ বোঝাচ্ছে? না, পৃথিবীর সকল গরিবকে বোঝাচ্ছে। ডোন্ট লাভ অ্যাট দ্য পোর, গরিবদের প্রতি হাসাহাসি করো না, বিদ্রুপ করো না। এখানে পোর বলতে একজন নয়, একের অধিক, প্লুরাল। কিন্তু এখানে কিন্তু এই ম্যান একজন ছিল, এখানে ম্যান কিন্তু একজন ছিল। তাহলে নাউনের পূর্বে আর্টিকেল হলে সেটা সিঙ্গুলার হয়। এই যে এ, এটাকে যদি তুমি এইভাবে ব্যাখ্যা করো যে দেখো দ্য ম্যান ইজ, আমি যদি এই দা দিয়ে ব্যাখ্যা করি, দ্য ম্যান ইজ পোর, এখন তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দ্য ম্যান ইজ পোর। দেখো এখানেও দা আছে, এখানেও দা আছে, কিন্তু ম্যানের পূর্বে দা আর পোরের পূর্বে দা। এখন বিষয়টা আরো সহজ হবে। দেখো নাউনের পূর্বে আর্টিকেল দা, তখন কি? সিঙ্গুলার। আর অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা, তখন কি? প্লুরাল। এখানে দা ম্যান বলতে একটি মানুষকে বোঝাচ্ছে, একজন মানুষ, কিন্তু এখানে দা পোর বলতে একজন পোর নয়, পৃথিবীর সকল পোরকে বোঝাচ্ছে। তার মানে কি? এটা প্লুরাল। তাই প্লুরাল হলে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। এখন এসো সেন্টেন্সে, দ্য অর্গানাইজেশন হেল্পস ইল্ডারলি, একজন বয়স্ক মানুষকে হেল্প করে না সবগুলো বয়স্ক মানুষকে? সব বয়স্ক মানুষকে। দা ইল্ডারলি মানে কি? একজন, সিঙ্গুলার না, প্লুরাল। আর প্লুরাল হলো তার পূর্বে কি বসবে? দা বসবে। এখানে একজন বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বোঝাচ্ছে না, একের অধিককে বোঝাচ্ছে, অতএব এটা প্লুরাল। আর প্লুরাল হলে দা বসে। আশা করি বুঝতে পারতেছো। আসো 4 নম্বরটা, ডু ইউ গেট ড্যাশ অয়েল ড্যাশ ইয়োর সিস্টার। দেখো ড্যাশ ইয়োর সিস্টার, আমরা এই দ্বিতীয় গ্যাপ দেখে বুঝতে পারতেছি এখানে উইথ হবে, উইথ ইয়োর সিস্টার। এখন উইথ এখানেও আছে, উইথ এখানেও আছে, তার মানে এই দুটা থেকে একটা হওয়া সম্ভব না, যেহেতু উইথ এখানে আছে, এখানে উইথ নাই, এখানে উইথ নাই, এই দুটা হবে না, এই দুটা প্রথমে বাদ। এখন উইথ এখানে আছে, এখানে আছে। এখন দেখো গেট ইনটু না গেট অন। ইনটু মানে কি? কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, কোনো কিছুর ভিতরে ঢোকা, প্রবেশ করা। কিন্তু গেট অনের একটা অর্থ আছে,
গেট অনের অর্থ হচ্ছে ভালো সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক বজায় রাখা। তাহলে ডু ইউ গেট অন ওয়েল উইথ ইউর সিস্টার, নিশ্চয় তোমরা অর্থ বুঝতে পারতেছো। গেট অন মানে হচ্ছে সুসম্পর্ক বজায় রাখা, তাহলে এখানে অন হবে কারণ পরবর্তী উইথ আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে বি নাম্বার। আসো 5 নম্বর, ডোন্ট মেক সো মাচ নয়েজ, শিবলি ড্যাশ টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন। ডোন্ট মেক সো মাচ নয়েজ, শিবলি ড্যাশ টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট। খুবই সহজ প্রশ্ন, এখানে বোঝা যাচ্ছে যে শিবলি তার অ্যাডমিশন টেস্টের জন্য কি করছে, স্টাডি করছে, অর্থাৎ ইজ ট্রাইং। শিবলি ইজ ট্রাইং, চেষ্টা করতেছে, টু স্টাডি, স্টাডি করার, পড়াশোনা করার, ফর হিজ অ্যাডমিশন টেস্ট। বোঝা যাচ্ছে এটা কন্টিনিউয়াস ফর্ম হবে, ইজ ট্রাইং। আসো 6 নম্বর, উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ কফি উইথ মি। আমরা জানি যে উড ইউ মাইন্ড এরপরে কি বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরবর্তী ভার্বের সঙ্গে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। উড ইউ মাইন্ড, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই টাইপের যে ফ্রেজগুলো, এই ফ্রেজগুলোর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। দেখো এখানে ড্রিঙ্ক, হ্যাভিং টু ড্রিঙ্ক, হ্যাভিং টু ড্রিঙ্ক। আমি কি বললাম যে উড ইউ মাইন্ডের পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তাহলে হওয়ার সম্ভাবনা বি এবং সি, তাহলে এ বাদ ডি বাদ। এখন দেখি বি আর সির মধ্যে কোনটা হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং টু ড্রিঙ্ক এ কাপ অফ টি, না উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। এখানে হ্যাভ মানে খাওয়া বা গ্রহণ করা বা পান করা অর্থে, হ্যাভটা এখানে চা যে গ্রহণ করা, সেই গ্রহণ করা অর্থে, চা খাওয়া অর্থে বলতে পারো। তাহলে এখানে হ্যাভের পরে টু ড্রিঙ্ক এইটুক অংশের আর কোনো প্রয়োজন নেই, অতএব উত্তর হচ্ছে সি নাম্বার। আশা করি তোমরা প্রথম 6টা প্রশ্ন বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী প্রশ্নগুলোতে দেখি। দেখো পরবর্তী প্রশ্নগুলো 7 থেকে 12 পর্যন্ত, এখন আমরা একটু ব্যাখ্যা সহ উত্তর বের করার চেষ্টা করি। 7 নম্বর, বাংলাদেশ ইজ ড্যাশ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের হাকালুকি হাওর নামে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে প্রশ্নটা আসছে। এখন দেখো ইকুইপড, ইকুইপড শব্দটি আসছে ইকুইপমেন্ট থেকে, ইকুইপমেন্ট থেকে। ইকুইপমেন্ট মানে কি, যন্ত্রপাতি। ইকুইপড উইথ মানে যন্ত্রপাতি সজ্জিত। সাবমার্সড তলিয়ে যাওয়া, পানিতে ভেসে যাওয়া। ব্লেসড আশীর্বাদ পুষ্ট। বাংলাদেশ ইজ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ ওপেন ওয়াটার রিসোর্সেস দিয়ে কি যন্ত্রপাতি সজ্জিত হবে? না, এটা তো প্রথমে কাটা। সাবমার্সড বাই, তলিয়ে যায় বাংলাদেশ প্রতি বছর? না, এটাও হবে না। তাহলে বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট। এখন ব্লেসড বাই না ব্লেসড উইথ? বাংলাদেশ অনেক ওপেন ওয়াটার রিসোর্স দ্বারা আশীর্বাদ পুষ্ট, এটা বাংলাদেশের একটা কি সৃষ্টিকর্তা একটা আশীর্বাদ। এখন ব্লেসডের পরে কখনোই বাই হয় না, ব্লেসডের পরে সবসময় উইথ হয়, অতএব এইটা উত্তর। আচ্ছা পরেরটা, বাই দিস টাইম নেক্সট ইয়ার আই ড্যাশ অল মাই এক্সামস। এই প্রশ্নটা নিয়ে একটু অনেকেরই ঝামেলা আছে মনে হয়, এটা অনেকে একটু ভুল ব্যাখ্যাও দিচ্ছে। দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার আই ড্যাশ অল মাই এক্সামস, এটার উত্তর হবে উইল হ্যাভ টেকেন। এখন প্রশ্নটা হচ্ছে কেন এটা উত্তর হবে? বাই দিস টাইম নেক্সট ইয়ার আই ড্যাশ অল মাই এক্সামস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি জানি? ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হবে। ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময় কি? দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার, পরবর্তী বছর এই সময়ের মধ্যে, একটা সময় উল্লেখ করা আছে, পরবর্তী বছর এই সময়ের মধ্যে আই ড্যাশ অল মাই এক্সামস, আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস। তাহলে ভবিষ্যতে সময় উল্লেখ থাকলে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ করা হইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে শ্যাল উইল, এরপরে হ্যাভ, এরপরে কি মূল ভাবের V3 ফর্ম। এই যে উইল, হ্যাভ, মূল ভাবের V3 ফর্ম, উত্তর সি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা 9 নম্বর, দেখো 9 নম্বরটা, দ্য সিনোনিমস অফ ইনকম্পিটেবল। আমরা একটু উপরে মুছে ফেলি। ইনকম্পিটেবল কথাটার অর্থ হচ্ছে সামঞ্জস্যহীন, অসম্পূর্ণ। তোমরা সবাই ডিসকোয়ালিফাইড এই শব্দটার অর্থ জানো। দেখো ইনকম্পিটেবলের সঙ্গে কি ডিসকোয়ালিফাইড মিলে? না, মিলে না, এটা বাদ, এটা হবে না। আসো ইনকম্প্রিহেন্সিবল, আমরা কম্প্রিহেন্সিবল কথাটার অর্থ জানি, সেটা হচ্ছে বোধগম্য, যেটা বোঝা যায়। তাহলে ইনকম্প্রিহেন্সিবল মানে কি? যেটা বোধগম্যহীন, যেটা বোঝা যায় না। আর ইনকম্পিটেবল কথাটার অর্থ হচ্ছে অসম্পূর্ণ। এটা কি মিলবে? না, মিলবে না।
অর্থ এক হয় না। আসো, ইনকম্পিটেন্ট, আমরা জানি কম্পিটেন্ট কথাটার অর্থ হচ্ছে, শব্দটার অর্থ হচ্ছে দক্ষ। ইনকম্পিটেন্ট শব্দটার অর্থ হচ্ছে অদক্ষ। ইনকম্পিটেবল অসম্পূর্ণ, অদক্ষ, মিলে না। দেখো, আনসুইটেবল যেটা উপযুক্ত নয়, যেটা সামঞ্জস্যপূর্ণ নয়, এই আনসুইটেবল মানেই হচ্ছে ইনকম্পিটেবল, সামঞ্জস্যহীন। আসো 10 নম্বর, ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর। এই যে স্কেপটিক্যাল কথাটার অর্থ হচ্ছে সন্দেহপ্রবণ। এই স্কেপটিক্যাল কথাটার অর্থ হচ্ছে সন্দেহপ্রবণ। দেখো, ক্রিডুলাস, ক্রিডুলাস কথাটার অর্থ হচ্ছে, শব্দটার অর্থ হচ্ছে যে কোনো কথা খুব সহজেই বিশ্বাস করে, সরল বিশ্বাসী। এই যে ক্রিডুলাস শব্দটার অর্থ হচ্ছে সরল বিশ্বাসী। তাহলে সরল বিশ্বাসী কি কোনো বিষয় নিয়ে সন্দেহ করে, সন্দেহপ্রবণ হয় সে, যে সব কিছুতেই, মানে যে সব কিছুই বিশ্বাস করে, যে সব কিছুই সরল মনে বিশ্বাস করে, সরল বিশ্বাসী যে, সে কখনোই সন্দেহপ্রবণ নয়। অতএব এটার সঙ্গে এটা মিলে না, এটা উত্তর হবে না। আসা হচ্ছে, দেখো, ভিলেন থেকে আসছে ভিলেনিয়াস। আমরা ভিলেন শব্দটার সঙ্গে সবাই পরিচিত। ভিলেন মানে কি? দুর্বৃত্ত টাইপের লোক, খারাপ চরিত্রের লোক, ইভিল ম্যান। তাহলে এই ভিলেনিয়াস হচ্ছে এই যে ভিলেন, এই ভিলেনের অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এই ভিলেনিয়াসের সঙ্গে কি স্কেপটিক্যাল মিলে না? স্কেপটিক্যাল কথাটা অর্থ হচ্ছে সন্দেহপ্রবণ, তাহলে এটাও মিলবে না। দেখো, ফিলোসফিক্যাল, এই ফিলোসফিক্যাল শব্দটি আসছে ফিলোসফি থেকে। ফিলোসফির অ্যাডজেক্টিভ ফর্ম, ফিলোসফি মানে কি? দর্শন, একটা শাস্ত্র। এই ফিলোসফি থেকে আসছে ফিলোসফিক্যাল। তাহলে ফিলোসফিক্যালের সঙ্গে কি স্কেপটিক্যাল মিলবে না? মিলে না। কিন্তু দেখো, ডাউটফুল মানে কি? সন্দেহজনক, সন্দেহপ্রবণ। এই ডাউটফুল মানে হচ্ছে স্কেপটিক্যাল। আসো পরেরটা, এই যে 11 নম্বর প্রশ্নটা নিয়ে সবার সমস্যা। এই 11 নম্বর প্রশ্নটা নিয়ে আমাকে কয়েকজন প্রশ্ন করেছে অলরেডি, যে 11 নম্বর উত্তর কি এ হবে না বি হবে। এক এক জায়গায় এক একটা উত্তর বলা হচ্ছে। দেখো, সিডি আমি এখানে লিখি নাই, কারণ সিডির উত্তর হবে না, এটা নর্মাল বিষয়, যে কোনো স্টুডেন্ট বুঝবে। সমস্যা হবে এ এবং বি নিয়ে। কীভাবে সমস্যা হবে দেখো, আমরা ভয়েস চেঞ্জ সবাই পারি, আমরা জানি। আমি ভয়েস চেঞ্জ দিয়ে বেশ কয়টা ক্লাস দিয়েছি আমার এই চ্যানেলে। আমরা জানি কোনো সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য সেন্টেন্সটাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা ভাগে ভাগ করতে হয়, তাই না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে হি সাবজেক্ট, ডাজ নট লাইক ভার্ব, পিপল লাভিং অ্যাট হিম, এটা কি? অবজেক্ট। এখন ভয়েস চেঞ্জের মূল থিওরি কি? অবজেক্ট সাবজেক্ট হবে। সেই হিসাবে পিপল লাভিং অ্যাট হিম প্রথমে আসার কথা, যেহেতু পিপল প্লুরাল, এরপর আর আসবে। ডাজ নট লাইক আছে, তাহলে আর নট লাইকড হবে। ডাজটা হবে আর, নট আছে, মূলভাবে পাস্ট পার্টিসিপল লাইকড বাই হিম। আমরা ভয়েস চেঞ্জ পারি যে আই ইট রাইস, রাইস ইজ, এই যে এইটুকু হচ্ছে ইজ ইটেন বাই মি, এই নিয়মে হওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু এটা ভুল। উত্তর হচ্ছে বি নম্বর। কারণ দেখো, ব্যাখ্যাটা করো, সেন্টেন্সের অর্থটা বোঝো। হি ডাজ নট লাইক পিপল লাভিং অ্যাট হিম, সে পছন্দ করে না মানুষ তাকে নিয়ে হাসাহাসি করুক, মানুষ তাকে নিয়ে বিদ্রুপ করুক। সে কিন্তু মানুষকে অপছন্দ করে সেটা বলতেছে না, মানুষের বিদ্রুপটা সে অপছন্দ করে, মানুষের হাসাহাসিটা সে অপছন্দ করে। দেখো, হি ডাজন্ট লাইক পিপল, সে মানুষকে অপছন্দ করে না সেটা বলতেছে না, পিপল লাভিং অ্যাট হিম, মানুষ যে তাকে নিয়ে বিদ্রুপ করে, হাসাহাসি করে, এইটা সে পছন্দ করে না। তাহলে তার অপছন্দনীয় বিষয়টা হচ্ছে মানুষ না, মানুষের হাসাহাসি। অতএব দেখো, আমরা যদি এই সেন্টেন্সটাকে দেখি, হি ডাজন্ট লাইক বিং লাভড অ্যাট হিম, দেখো প্যাসিভ করা হয়েছে এখানে, বিং লাভড অ্যাট হিম, সে পছন্দ করে না তাকে নিয়ে হাসাহাসি, এইটা উত্তর। হি ডাজন্ট লাইক, সে পছন্দ করে না বিং লাভড অ্যাট হিম, কারণ এখানে বলা হয়নি সে মানুষকে পছন্দ করে না, মানুষের বিদ্রুপটা পছন্দ করে না, মানুষের হাসাহাসি পছন্দ করে না, তাকে নিয়ে সে কথাটা এখানে বলা হয়েছে। হি ডাজন্ট লাইক বিং লাভড অ্যাট হিম, তার প্রতি যে বিদ্রুপ, তার প্রতি যে হাসাহাসি, এইটা সে পছন্দ করে না, এটা সে অপছন্দ করে। উত্তর বি। আশা করি এই 11 নাম্বার নিয়ে তোমাদের সকলের সমস্যা মিটেছে। দ্য নাউন অফ বোর, বোর মানে কি? বিরক্তি করা। আমরা জানি বোর শব্দের অর্থ হচ্ছে বিরক্তি করা, এটা ভার্ব ফর্ম। এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা উত্তর হচ্ছে এ নাম্বার, বোরিং। হ্যাঁ, কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে সেটা নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়, কিন্তু এই বোরিংটা এখানে অ্যাডজেক্টিভ, এটা বিরক্তিকর। মনে করো একটা মুভি খুব বিরক্তিকর, তাহলে কি বলবো? বোরিং মুভি, বোরিং মুভি, বিরক্তিকর, এটা অ্যাডজেক্টিভ। দেখো এর সঙ্গে এস আছে, এর সঙ্গে ডি আছে, তার মানে এই দুটা কি? ভার্ব ফর্ম।
তাহলে এই বোর্ড আর এই বোর্ডস আর এই বোর্ড একই পার্টস অফ স্পিচ, এটা হবে না, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, এটা হবে না। থাকলো কি বোরডম, বোরডম বিরক্তি বা ক্লান্তি, নাউন ফর্ম, বিরক্তি বা ক্লান্তি অ্যাবস্ট্রাক্ট নাউন, দিস ইজ নাউন। তাহলে এই 12 নম্বর উত্তর হচ্ছে এইটা। আমাদের আরও 3টে প্রশ্ন বাকি আছে, 13, 14, 15। চলো আমরা পরবর্তী 3টা প্রশ্ন দেখি। দেখো লাস্ট 3টি প্রশ্ন। 13 নম্বর, হুজ বুক ইজ দ্যাট। এখানে যে বিষয়টা নিয়ে ঝামেলা পাকাইতেছে সেটা হচ্ছে দেখো ইটস, তোমরা একটা বিষয় সবার ক্লিয়ার আছে কিনা জানি না, যে ইটস, এই ইটস মানে কি ইহার, আমরা যে এই যে ইটস লিখি এই ইটস মানে কি ইহার নাকি ইটস মানে হচ্ছে ইট ইজ। একটা বিষয় ক্লিয়ার হও, যেটাকে আমরা আইটি ইট লিখে অ্যাপোস্ট্রফ দিয়ে এস লিখি, অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখি, এই ইটস কিন্তু ইট ইজের সংক্ষিপ্ত ফর্ম। আর যেখানে কমা থাকবে না এই ইটস মানে হচ্ছে ইহার। একটা বিষয় আজকে ক্লিয়ার করে নাও, যাদের সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে ইটস যেখানে কমা নেই এটা অর্থ হচ্ছে ইহার, আর যে ইটস যেখানে কমা আছে এটা অর্থ হচ্ছে ইট ইজ। এই ইট ইজের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইটস। একটা বিষয় খেয়াল রাখো, সেটা হচ্ছে যখন কোনো নাউনের সঙ্গে, অর্থাৎ মনে করো একটা নাউন রহিম, রহিমের সঙ্গে যখন একটা আমি অ্যাপোস্ট্রফি দিব রহিমস, তখন অর্থ কি রহিমের, রহিমের। দেখো এটা বাংলা অর্থ করলে রহিমের, রহিমের। নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি যুক্ত হলে সেটা পজিটিভ ফর্ম হয় এর, কিন্তু ইট যে প্রোনাউন, এই প্রোনাউনের সঙ্গে এর বুঝাইতে, পজিটিভ ফর্ম বুঝাইতে কিন্তু অ্যাপোস্ট্রফি যুক্ত হয় না, অ্যাপোস্ট্রফি যে কমা সেটা যুক্ত হয় না। আজকে একটা বিষয় ক্লিয়ার করে নাও, সেটা হচ্ছে কোনো কিছুর অর্থাৎ কোনো নাউনের পজিটিভ ফর্ম বুঝাইতে, এর বুঝাইতে সেখানে অ্যাপোস্ট্রফি কমাটা আসে, যেমন রহিমস, করিমস, হাসানস। কিন্তু যখন কোনো প্রোনাউন ইট, ইহার অর্থে ব্যবহৃত হয় তখন কিন্তু সেখানে কমা থাকবে না, কারণ প্রোনাউন ইটের সঙ্গে যখন হবে অ্যাপোস্ট্রফি কমা হবে তখন সেটা হয়ে যাবে ইট ইজ, ইট ইজের সংক্ষিপ্ত ফর্ম। নিশ্চয় পার্থক্যটা বুঝতে পারছো, যে ইট কমা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস হইলে এটা ইট ইজের সংক্ষিপ্ত ফর্ম, আর ইটস হইলে এটা ইহার। কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো নাউনের ক্ষেত্রে কমা দিয়ে এস যুক্ত হলে সেটা পজিটিভ ফর্ম হয়। এখন এখানে খেয়াল করো, ইটস অফ মিতাস মানে কি ইট ইজ অফ মিতাস, ইট ইজের পরে কি আবার অফ হবে? ইট ইজের পরে অফ হবে না, অতএব এটা ভুল। দেখো ইটস মিতাস, মিতা এস দিয়ে তারপরেও কমা দেওয়া আছে। মিতা কি প্লুরাল? এটা তো একজন নাম, একজন ব্যক্তি, এটা কি প্লুরাল হবে? কারণ আমরা জানি কোনো শব্দর শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে তাহলে এই অ্যাপোস্ট্রফি কমাটা ওই এসের পরে বসে। যেমন তোমরা যখন কোনো বয়েজ বা গার্লস স্কুলে পড়ো, নামের সময় লেখা থাকে কি, মনে করো এইভাবে বয়েজ স্কুল লেখা থাকে, বা আমরা যদি বলি এভাবে কি গার্লস স্কুল লেখা থাকে না। তোমরা যারা বয়েজ বা গার্লস স্কুলে পড়াশোনা করে এসেছো, দেখো যখন বয়েজ বা গার্লস একের অধিক প্লুরাল হবে তখন কমাটা কিন্তু এস এর পরে বসবে। নিয়ম অনুযায়ী আমাদের এখানে আরেকটা এস দেওয়ার কথা, কারণ স্কুল কিন্তু একটা বালক বা একটা বালিকার হয় না, একের অধিক বালক বালিকার হয়। সেই হিসাবে বয়েজেস, গার্লসেস হওয়া উচিত, কিন্তু লাস্ট একটা ওয়ার্ডের লাস্টে যে অ্যালফাবেট সেটা যদি এস হয় তাহলে এরপরে শুধু কমাটা দিলেই হয়, আর অতিরিক্ত এস দেওয়ার প্রয়োজন হয় না। তার মানে কোনো ওয়ার্ডের শেষে এস থাকলে এবং তারপরে যদি একটা কমা থাকে, অ্যাপোস্ট্রফি কমা থাকে, তার মানে এটা প্লুরাল। এটা কি প্লুরাল? এখানে একের অধিক বালক, একের অধিক বালিকা। সেই হিসাবে এখানে মিতার সঙ্গে এস, এটা কি হবে? এটা কি যুক্তিসঙ্গত? না, এটা যুক্তিসঙ্গত নয়, কারণ মিতা কখনো প্লুরাল হতে পারে না, তার মানে এটাও ভুল। এখন দেখো সি নাম্বার, এটা কারেক্ট। সি নাম্বার কীভাবে কারেক্ট দেখো, ইটস মানে কি ইট ইজ মিতাস মানে কি মিতার, এই যে মিতা, এই যে রহিমস, এই যে কমার পরে এস ছিল, এই যে কমার পরে এস, মিতার, মিতাস, তার মানে এইটা কারেক্ট। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা 14 নাম্বার, দ্য অ্যান্টোনাইম অফ ম্যালাইন। এই ম্যালাইন শব্দটার অর্থ কি? দেখো ম্যালাইন শব্দটার অর্থ হচ্ছে ক্ষতিকর, অনিষ্টকর। হস্টাইল শব্দের অর্থ বিরোধী, ব্যাড কথার অর্থ খারাপ, হার্মফুল কথার অর্থ ক্ষতিকর। কিন্তু এখানে কিন্তু অ্যান্টোনাইম বলছে, সিনোনিম কিন্তু বলেনি, অ্যান্টোনিম বলছে।
অ্যান্টোনিম বলার কারণে যদি সিনোনিম বলতো তো আমাদের এটা উত্তর হইতো, কিন্তু বলছে কি অ্যান্টোনিম। এখন দেখো বিনাইন কথাটা অর্থ হচ্ছে হৃদয়বান, হৃদয়বান, সুহৃদ, হৃদয়বান, সদয়বান, তাহলে এটা কি? ম্যালাইন কথাটার অর্থ অনিষ্টকর, অনিষ্টকারী, ক্ষতিকর, তাই না? তাহলে ক্ষতিকরের বিপরীত কি? হৃদয়বান, তার মানে উত্তর এটা। লাস্ট এবং ফাইনাল, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। নিচের 4টি ওয়ার্ডের মধ্যে কোনটির বানান সঠিক? দেখো সিনোনাইমস বানান হয়েছে না, এখানে একটা কি দরকার ছিল? ও, SYNONYMOUS, এটা সঠিক হইতো যদি ও থাকতো। আসো হিপোপটামাস, হিপোপটামাস বানান হয়েছে না, হিপোপটামাস বানান হয়নি কারণ এখানে ওটা অতিরিক্ত, ওটা থাকবে না। তাহলে সিনোনাইমস MOUS ওটা নাই, হিপোপটামাস ওটা অতিরিক্ত, ওটা থাকবে না। দেখো অ্যান্টোনাইমস, অ্যান্টোনাইমস বানান হয়েছে না, অ্যান্টোনাইমসে ওই যে ইউটা থাকবে না। তার মানে সঠিক কোনটা? সঠিক হচ্ছে হিপোক্রেসি। হিপোক্রেসি বানানে কোনো ঝামেলা নেই। তাহলে সিনোনাইমস ও বসবে, হিপোপটামাস ওটা কাটা যাবে, অ্যান্টোনাইমস এখানে ইউ কাটা যাবে, কিন্তু এই বানানটা সঠিক। তার মানে 15 নম্বরের উত্তরটা হচ্ছে সি নম্বর। তাহলে এই হচ্ছে গত 1 অক্টোবর যে কনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি যে 15টা প্রশ্ন আসে, এই 15টা প্রশ্নের ব্যাখ্যা সহ সঠিক অনুবাদ, সঠিক উত্তরটা দেওয়া হইল। আশা করি সবার আজকে ক্লাস থেকে অনেক, মানে তোমরা সবাই অনেক উপকৃত হবে। আজকে ক্লাস থেকে তোমরা সবাই অনেক উপকৃত হবে। নেক্সট আবার ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো, যেহেতু আজকে থেকে শুরু হলো, অ্যাডমিশন টেস্টের প্রশ্নের সলভ দেওয়া আজ থেকে শুরু হয়েছে, তাহলে পরবর্তীতে তোমরা একটার পর একটা অ্যাডমিশন টেস্টের যে প্রশ্ন, সে প্রশ্নের সলভ ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পাবে, বাংলা এবং ইংরেজি। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সবার সঙ্গে। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।